আসসালামু আলাইকুম। গল্পের নাম প্রীতিলতা। পর্ব ১। লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। বড় ভাইয়ের বউকে বিয়ে করতে বলা হচ্ছে, এটা কি শরীয়ত মোতাবেক নিয়ম আছে? আছে বোধহয়, না থাকলে তার এমন বুঝদার বাবা মা নওশাদকে রাজি করানোর জন্য এমন করতো না। কিন্তু নওশাদের নিজেরই মনে সায় দিচ্ছে না, সব দিকেই তাকে টানছে। মনে হচ্ছে জংলি গাছ তাকে চারিদিক থেকে আঁকড়ে ধরেছে। ২৪ বছরের নওশাদ কোনো উপায় পাচ্ছে না। রক্ত গরম, ঘাড়ের রক তেড়া, কিন্তু এই পরিস্থিতিতে সে কি বলবে, কি করবে বুঝতে পারছে না। একে বড় ভাইয়ের আচানক মৃত্যু, তার সাথে এমন প্রস্তাব। বাবা মাকে কি বলবে সেটাই ২৪-এর নওশাদের মুখে জোগাতে পারছে না। রুম ভর্তি মানুষের সামনে কি বলবে? উল্টাপাল্টা কিছু বললে বাবা ভীষণ হেয় হবেন। বাবার মান সম্মান কমানোর মতো ছেলে সে না, তাই কিছুটা সময় চেয়ে নিজের রুমে এসেছে। তার মনোমালিন্য দেখে তার মা রেহুনুমা তার রুমে আসে। মাকে দেখে নওশাদ কই মাছের মতো ছটফটিয়ে উঠে বলে, ভাইয়ের বউকে বিয়ে করা যায় মা? রেহুনুমা নিজেকে স্বাভাবিক রাখতে বড় ছেলেকে হারিয়েছেন, এই ছেলের অখুশি তিনি নিজেও চান না, কিন্তু বাস্তবতার কাছে কি হেরে গেলে চলবে? তাছাড়া এমন পুতুল বৌমা পর করে দেবে কি করে? মেয়েটার সাথে পরবর্তীতে কি হবে সেটা তাদের জানা, জেনে শুনে এমন বিপদে ঠেলে দেয় কি করে? সবচেয়ে বড় কথা, তার একমাত্র নাতনি নিঝুম। ছেলের মাথায় পরম মমতায় হাত রেখে বলে, যায় বাবা, তুই কি রাজি? নওশাদ কাতর গলায় বলে, এটা কিভাবে সম্ভব? যাকে আমি আমার ভাইয়ার স্ত্রী হিসেবে কবুল করেছেন, তাকে আবার আমি কিভাবে কবুল করি? তুই কি আমাদের মান সম্মানের কথা ভাববি না নওশাদ? তোর বাবা যে বড় মুখ করে কথা দিয়েছেন। নওশাদ এবার রেগে যায়, ফুসে ফুসে বলে, বাবা কথা দেয় কি করে আমার মতামত ছাড়া? আমি কি ছোট বাচ্চা? রেহনুমা ছেলের দিকে তাকিয়ে বলেন, প্রীতি যথেষ্ট ভালো মেয়ে, আমি জানি। তাহলে ভালো তো আরো অনেক মেয়ে আছে, ভাবিকেই কেন? তোমরা কেন বুঝো না, উনি আমার ভাবি। মা ছেলের কথা কাটাকাটির সময় রুমে ধীর পায়ে প্রবেশ করে মহসিন ভুইয়া। ছেলের দিকে তাকিয়ে বলেন, তুমি কি রাজি না নওশাদ? নওশাদ বাবাকে ভীষণ ভয় পায়, সে চুপচাপ মায়ের দিকে তাকিয়ে থাকে। মন ভাসনা, তার হয়ে মা কথা বলবে, একটু লড়াই করবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে রেহনুমা। বলল, রাজি না হওয়ার কি আছে? আমি জানি আমার ছেলে আমাদের মান রাখবে, তাই না রে নওশাদ? মহসিন ভুইয়া গম্ভীর কণ্ঠে বলল, আমি প্রীতির বাবা মাকে কথা দিয়ে ফেলেছি যে প্রীতিকে আমরাই রাখবো, অন্যথায় তারা প্রীতিকে নিয়ে যাবে। এখন তুমি চাইলে আমার মান সম্মান ডুবাতে পারো, কিন্তু তুমি ভালো করেই জানো আমি এক কথার মানুষ। মুখ থেকে যেটা বের হবে সেটা কখনো বৃথা যায় না। আমরা তোমাদের দুই ভাইকেই ভালোবাসি। নেওয়াজের অংশটাকে ধরে রাখা, ভালো রাখতেই আমাদের এই সিদ্ধান্ত নিতে হলো। বিচক্ষণ ছেলে হিসেবে এটুকু তো করতেই পারো। নওশাদ চুপ থাকে। সে জানে বাবা যতই যুক্তি দেখাক তার মন মানবে না এই বিয়েতে, আর না তার বাবা মানবে তার অমতে। এর চেয়ে চুপ থাকাই ভালো। সে শেষ চেষ্টা করলো, প্রীতিকে ব্যবহার করলো। মিনমিন করে বলল, ভাবি কি রাজি? মহসিন ভুইয়া বলল, অবশ্যই রাজি। রাজি না হলে কি আমি কথা দিতাম? আর রাজি না হওয়ার কোনো কারণ তো দেখি না। নিঝুমের কথা ভেবেও এই সিদ্ধান্ত নেওয়া উচিত। মহসিন ভুইয়া প্রথমে রাগ দেখালেও পরে ছেলের দুহাত আঁকড়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আব্বারে, আমার নাতনিটা সারা জীবন বাপের আদর থেকে বঞ্চিত করিস না। একটু দয়া কর, একটু রহম কর। আমার মান রাখ বাপ, আমার বড় মুখ করে বলা কথাটা রাখ। ও বাড়িতে ফিরে গেলে মেয়েটার অস্তিত্ব পাওয়া যাবে না। আর এখানেও কোনো সুতোর টান ছেড়ে রাখি কি করে বল? নওশাদ বাবার পানিতে ভেজা চিকচিক করতে থাকা চোখের দিকে তাকিয়ে আর কিছু বলে না। সে আর কোনো রাস্তা পেল না, মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। রাগে নাকের পাটাতন ফুলে উঠলেও মুখে বাবার সাথে তর্কে জড়ালো না। রেহনুমা ছেলের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর বোঝাচ্ছে। মহসিন ভুইয়াও আশা নিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। নওশাদ মাথা নাড়ি অস্ফুট স্বরে বলে, ঠিক আছে,
তার মুখ দিয়ে আর কোনো কথার শব্দ বের হয় না, মাথা নিচু করে বসে থাকে, বুকে ঝড় বয়ে যাচ্ছে। খুব পরিচিত একটা মুখ চোখের সামনে ছলছলভাবে ভেসে উঠছে। কি জবাব দেবে সে? প্রীতি চুপচাপ বসে আছে। সে এই পর্যন্ত কোনো কথা বলেনি। নিঝুমকে তার দাদি করে নিয়ে রেখেছে। 9 মাসের নিঝুম আধো আধো কথা বলতে চায়। সে এখন মায়ের দিকে তাকিয়ে মা বলে যাচ্ছে। প্রীতি চোখ সরিয়ে নেয়। মেয়েটার দিকে তাকালেই তার বুকে অসহ্য ব্যথা শুরু হয়। বিয়ের কোনো সাজ সাজেনি সে। সাধারণ একটা সাদা থ্রি পিস পরে আছে, এতে অবশ্য কেউ কোনো আপত্তি করেনি। কিন্তু চাচি শাশুড়ি চাঁদনি হেসে হেসে বলল, আমি বলি কি প্রীতি, এই সাদা থ্রি পিসটা বদলে আসো। এমনি একজন শেষ, আরেকজনকেও এই সাদা পরে বিয়ে করলে তারও যদি অমঙ্গল হয়, যাও এটা পাল্টে একটা লাল শাড়ি পরে আসো। ওনার কথায় প্রীতি স্তব্ধ হয়ে যায়। রেহনুমা তার মনের অবস্থা বুঝতে পারে। চাঁদনিকে ধমকে বলে, উল্টাপাল্টা কথা বলিস না তো। এসব কুসংস্কার সাদা পরে আমার বৌমাকে পরীর মতো লাগে। কোনো হইচই ছাড়া স্বল্প বাক্যে নওশাদের সাথে তার বিয়ে হয়ে গেল। প্রীতি নওশাদের দিকে তাকায়। নওশাদ থমথমে মুখ নিয়ে বসে আছে। তার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজাচ্ছে। প্রীতি চোখ সরিয়ে নেয়। সে নিজেও তো নিরুপায়। মেয়ের আরেকটা নিশ্চিত ঘর হওয়াতে তার বাবা ফজলুল হক নিশ্চিত হয়, কিন্তু জাহানারার মূলহ থমথমে। যদিও তারা রাজি ছিল না প্রীতিকে নেওয়ার উদ্দেশ্য নিয়েই এখানে আসা। তারা প্রীতিকে আরেকটা বিয়ে দেবে। এত অল্প বয়সী মেয়ে তো আর সারা জীবন এভাবে কাটাতে পারবে না। পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরও তারা দোনামোনা করেছে। নওশাদ অবিবাহিত ছেলে, তার মেয়েকে যদি ঠিকঠাক মান না দেয়, যদি খোঁজ খবর না নেয়। কিন্তু মহসিন ভূঁইয়া কথা দিয়েছে, প্রীতির একটুও অমর্যাদা হবে না, অসম্মান হবে না, বরং এই বাড়িতে সে মাথা উঁচু করে থাকবে। বিয়ের পরে কিছুক্ষণ নওশাদ সোফায় চুপচাপ বসেছিল, তারপর উঠে বাইরে চলে যায়। সেই আশা আসে রাত 11টায়। বসার ঘরে বাবা মা বসে আছে। ইচ্ছা করেই সে কারোর সাথে কথা বলল না, সোজা নিজের ঘরে চলে যায়। ঘরে ঢুকে প্রীতির উপস্থিতি টের পায়। খোলা জানালার সামনে দাঁড়িয়ে আছে। নিঝুম বিছানায় ঘুমাচ্ছে। দরজা খোলার শব্দে সে ফিরে তাকালে নওশাদের সাথে চোখাচোখি হয়। দুজনেই অপ্রস্তুত হয়। নওশাদ ফট করে বলে ফেলে, আপনি এখানে কেন? কিন্তু প্রশ্নটা নিজের কাছে অদ্ভুত শোনালো। তাদের বিয়ে হয়ে গেছে। প্রীতি তার রুমে থাকবে, এটাই স্বাভাবিক। সে প্রীতির আনুত মুখের দিকে তাকায়। প্রীতি এত লজ্জা লাগছিল। নওশাদের এই প্রশ্নের জবাবে কি বলা যায় বুঝতে পারছিল না। সন্ধ্যায় তার শাশুড়ি তাকে এই রুমে দিয়ে গেছে আর বুঝিয়ে গেছে আজকে থেকে এই রুমই তার রুম। প্রীতি অবশ্য কিছু বলতে চাইছিল, কিন্তু রেহনুমা শুনেননি, উল্টো আরও বুঝিয়ে গেছেন। নওশাদ আর কিছু না বলে সোজা বারান্দায় চলে যায়। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে সিগারেট বের করে আর সেটা দিয়ে বুকের বিষাদ দূর করতে চায়। প্রীতি তাকায়। নওশাদ আগে কখনো তার সামনে সিগারেট খায়নি। বড় ভাইয়ের স্ত্রী হিসেবে বেশ সম্মান দিয়ে চলতো, কিন্তু আজকে সম্পর্কের সমীকরণ ভিন্ন। সম্পর্কের তাল বেতাল হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর নওশাদ ভেতরে আসে। সোফায় বসে প্রীতির দিকে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়েন। প্রীতি নওশাদকে সরি বলে। নওশাদ হেসে বলে, আচ্ছা ঘুমিয়ে পড়েন। প্রীতি চুপচাপ নিঝুমকে বুকে নিয়ে শুয়ে পড়ে। নওশাদ সেদিকে তাকিয়ে নিজেও শুয়ে পড়ে। কি হয়ে গেল তার জীবনের সাথে? অথচ বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল তার। আজ নাকি তার বিয়ের রাত। হাস্যকর। সকালে ঘুম থেকে উঠেই নওশাদ ঢাকার বাসে ওঠে। 2 দিন পরে পরীক্ষা। দেশে বসে থাকলে হবে না। আর পরীক্ষা না থাকলেও সে অন্য অজুহাতে ঢাকা চলে যেত। প্রীতি নওশাদের যাওয়ার পথে তাকিয়ে মনে হলো নওশাদ আর ফিরবে না। এটা ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল আপলোড করা হবে।